হাই ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা অ্যাকাউন্টিং এর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মজুরি ও বেতন রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখব। তো আসলে প্রতিষ্ঠানে মজুরি বা বেতন বিবরণী কেন প্রস্তুত করা হয়? সেটা প্রস্তুত করা হয় একটা ইনফরমেশনের জন্য, সেটা হচ্ছে নিট বেতন বের করার জন্য। কি বের করার জন্য? নিট বেতন। তাহলে একটা প্রতিষ্ঠানের শ্রমিক বা কর্মচারী বা কর্মকর্তার বেতনটা হিসাব করা হয় কিভাবে, বেতন বা মজুরিটা হিসাব করা হয় কিভাবে, সেটা আমরা শিখব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি নিট বেতন। যদি কর্মচারীদের বেতন হিসাব করা হয় তাহলে আমাদের কি বের করতে হবে? নিট বেতন। তো নিট বেতন কিভাবে বের করব? তো আমাকে বের করতে হবে আগে মোট উপার্জন, যে প্রতিষ্ঠান থেকে ওই কর্মকর্তা কত টাকা বেতন পাবে সেটা বের করতে হবে। এই মোট উপার্জন থেকে মোট কর্তন বাদ দিতে হবে। মোট কর্তন বাদ দিলে আমরা কি পাবো? নিট বেতন। তাহলে আমাকে এবার জানতে হবে মোট উপার্জন একজন শ্রমিক বা কর্মকর্তার জন্য উপার্জন কোনগুলো সেগুলো আমাকে জানতে হবে। অনুরূপভাবে একজন শ্রমিক বা কর্মকর্তার জন্য কর্তন কোনগুলো সেগুলো আমাকে জানতে হবে। তো আমি এখানে কিছু উপার্জন লিখেছি, যেমন মূল বেতন, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, যাতায়াত ভাতা, আপ্যায়ন ভাতা, এরকম অনেক যে তথ্যগুলো আছে সেগুলোই কি মোট উপার্জন। তো আমি সহজভাবে এখানে লিখেছি যে সকল প্রকার ভাতা, মনে রাখতে হবে সকল প্রকার ভাতা শ্রমিক বা কর্মকর্তার জন্য এটা হচ্ছে উপার্জন, এটা মনে রাখতে হবে। কেন ভাতার উপার্জন? কেন? কারণ ভাতা কারা পায়? যারা প্রতিষ্ঠানে কর্মরত থাকে তারা ভাতা পায়, এই জন্য ভাতাকে কি বলা হয়? উপার্জন বলা হয়। এবার আসি মোট কর্তনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কতগুলো মোট কর্তন লিখেছি। তো কর্তনগুলো কি কি? যেমন কল্যাণ তহবিল, অগ্রিম বেতন, আয়কর, যৌথ বিমা জমা। সহজভাবে মনে রাখার ওয়ে হচ্ছে সকল প্রকার তহবিল আমরা কি হিসাবে বিবেচনা করতে পারি? কর্তন হিসাবে বিবেচনা করতে পারি। কেন? কারণ এই যে এখানে লেখা আছে কল্যাণ তহবিল। কল্যাণ তহবিলটা কাদের জন্য করা হচ্ছে? কল্যাণ তহবিলটা করা হচ্ছে প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক বা কর্মকর্তাদের জন্য। তাহলে তাদের জন্য যদি কোনো কল্যাণ তহবিল করা হয়, সে কল্যাণ তহবিলটা কিভাবে করা হয়? ওই কর্মচারী বা শ্রমিকের বেতন থেকে সেগুলো কেটে নিয়ে আমাদের কল্যাণ তহবিলে জমাইতে হয়। এই জন্য এই তহবিল কথা বলা থাকলে মনে রাখতে হবে এটা কর্তন। অগ্রিম বেতন, বেতন আগে অগ্রিম নিয়ে নিছে, পরবর্তীতে সেটা কি করবে? কেটে রাখবে। আয়কর, আয়ের উপর যে কর দেওয়া হয় সেটাও এক প্রকার কর্তন। যৌথ বিমায় জমা, তো যে কোনো প্রকার বিমা করলে দেখা যায় খরচ হয়। যেহেতু বলছে যৌথ বিমায় জমা, তাহলে এটা অবশ্যই শ্রমিকদের বা কর্মচারীদের জন্য এক ধরনের বিমা, সেখানে এটাকে কি হিসাবে দেখাইতে হবে? কর্তন হিসাবে দেখাইতে হবে। তো এখন আমরা সরাসরি এই মজুরি ও বেতন বিবরণীতে চলে যাব। মজুরি ও বেতন বিবরণী যদি করতে বলে তাহলে সেটা কিভাবে করব? আমরা সেটাকে একটা নির্দিষ্ট ছকের মধ্যে আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো সেই ছকটি আমরা শিখব যে কিভাবে মজুরি ও বেতন বিবরণীর ছক করা হয়। তার আগে আমি আবার একটা কথা বলে নেই। এখানে দেখতে পাচ্ছেন নিট বেতন। নিট বেতন যদি মজুরি থাকতো তাহলে লিখতাম নিট মজুরি। ওকে, আমরা বেতন দিয়েই বুঝবো। এখানে নিট বেতন ইকুয়াল আমাকে মাথায় রাখতে হবে আগে মোট উপার্জন থেকে মোট কর্তন আমাকে বাদ দিতে হবে, তাহলে কি বের হবে? নিট বেতন। তাহলে এর জন্য আমাকে আগে মোট উপার্জনটা বের করে নিতে হবে এবং মোট কর্তনটা বের করতে হবে। তো এবার আমরা চলে যাই ছকে, যে আসলে এই মজুরি বা বেতনের ছকটা কেমন আমরা একটু শিখব। আমরা এখন মজুরি ও বেতন বিবরণী ছক শিখবো। তো আমরা বেতন বিবরণী শিখি, কারণ বেতন বিবরণী আর মজুরি বিবরণী সেম, জাস্ট একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে বেতন বিবরণীর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় কর্মচারীর নাম, আর মজুরি বিবরণীর ক্ষেত্রে আমাদের লিখতে হয় শ্রমিকের নাম। কারণ আমরা জানি শ্রমিকদের যে পারিশ্রমিক দেওয়া হয় সেটার নাম হচ্ছে মজুরি, আর কর্মকর্তা বা কর্মচারীরা যে পারিশ্রমিক পাই সেটাকে আমরা কি বলি? বেতন। তো আসুন আমরা দেখি, এখানে আমি লিখব যে বেতন বিবরণী। ওকে, এই কলমটা আমাকে একটু প্রশস্ত করে টানতে হবে,
তারপর আমি এভাবে লাইন টানবো, দুই পাশে মার্ক করে নেব এরিয়াটা করে আপনার এই পাশে 3টা ঘর ফিক্সড করে ফেলবো, 3টা ঘর 1 2 3। তারপর আমি এই পুরো অংশটাকে এভাবে ভাগ করব। নিচের অংশটা উপরেরটা সরু থাকবে, নিচেরটা একটু প্রশস্ত থাকবে, কারণ এখান দিয়ে আমাকে নামগুলো লিখতে হবে, ওই কারণে আমি জায়গা রাখবো যাতে আমার লিখতে সুবিধা হয়। আচ্ছা, এবার আমি এইখানে একটা লাইন টানবো, এখানে লিখব কর্মচারীর বিবরণ। ওকে, কর্মচারীর বিবরণের মধ্যে মনে রাখতে হবে এই জিনিসগুলো, যে কি কি থাকতে পারে কর্মচারী বিবরণের মধ্যে, যে কর্মচারী সংখ্যা, এই জন্য আমি কি করব, ক্রমিক নং। তারপরে কি থাকতে পারে, কর্মচারীর নাম এবং পদবি। সচরাচর অঙ্কগুলোতে পদবি থাকে না, তো আমি এখানে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্রমিক নং, কর্মচারীর নাম। যদি পদবি থাকতো তাহলে এখানে আর একটা ঘর আমি করতাম। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে যে অংশটুকু আমি রেখেছি, এইখানে আমি অঙ্কের মধ্যে দেখব যে আমার অঙ্কে টোটাল কতগুলো মোট উপার্জন আছে এবং টোটাল কতগুলো কর্তন আছে। ধরে নেই যে মোট অঙ্কে উপার্জনের সংখ্যা আছে সাপোজ 4টা, আর কর্তনের সংখ্যা আছে সাপোজ ধরেন 4টা, তাহলে টোটাল কত হলো 8টা ঘর। আর এই 8টা ঘর আমাকে বাড়তি আরো 2টা ঘর করতে হবে, কেননা কর্তন সাপোজ উপার্জন আছে 4টা, তাহলে 4টা উপার্জনেরটা আরেকটা ঘরে আমাকে যোগফল নামাইতে হবে, তাহলে উপার্জনের জন্য একটা ঘর বেশি এবং কর্তনের জন্য একটা ঘর বেশি। তাহলে উপার্জন আছে কয়টা, 4টা, আমাকে ঘর করতে হবে 5টা। অনুরূপভাবে কর্তন আছে 4টা, আমাকে ঘর করতে হবে 5টা। আবার বলি, যদি উপার্জন থাকে 5টা, আমাকে ঘর করতে হবে 6টা। যদি কর্তন থাকে 3টা, আমাকে ঘর করতে হবে 4টা, অর্থাৎ একটা করে ঘর বেশি করতে হবে মোট লেখার জন্য। তো আমি ধরে নেই যে আমার অঙ্কে উপার্জন 4টা, কর্তন 4টা, টোটাল 8টা, আর 2টা ঘর বেশি, তাহলে আমাকে এই অংশটুকুর মধ্যে টোটাল 10টা কলাম টানতে হবে। তো আমি খুব সুন্দরভাবে মেজারমেন্ট করে এই কলাম করবো। প্রথমে আমি পুরো ঘরটাকে 2টা সমান অংশে ভাগ করে ফেলবো, এরপর এই পাশে আমি 5টা ঘর করব, এই পাশে আমি 5টা ঘর করব, কারণ আমি ভাগ করে নিলে তো মার্জিং করাটা আমার জন্য খুবই ইজি হয়ে যায়। তো আমি মার্জিন করে ফেলতেছি, এইখানে আমার 5টা হয়েছে, আমি এই পাশেও কয়টা করে ফেলবো, 5টা। এভাবে মার্জিন করলে ব্যাপারটা খুব সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে ঘরগুলো করা যায়। তো এবার আমি বললাম আমার উপার্জন কতগুলো বলছি, 5টা, মানে মোট সহ, কর্তন বলেছি 5টা মোট সহ। আচ্ছা, তো আমি প্রথমে লিখব এখানে উপার্জন সমূহ, এখানে লিখব কর্তন সমূহ, আর এখানে লিখব নিট প্রদেয় বেতন। এখানে থাকবে চেক নং, আর এখানে স্বাক্ষর। তো ওকে, এবার আমরা লিখবো, এখানে লিখবো ক্রমিক নং, কর্মচারীর নাম, আচ্ছা। তো এইবার উপার্জন সমূহের প্রথমে আমাকে লিখতে হবে মূল বেতন অঙ্কে দেয়া থাকবে, সেখান থেকে আমি লিখব মূল বেতন। তারপর ধরেন আমার যে উপার্জনগুলো অঙ্কে দেয়া থাকবে সেই উপার্জনগুলোই আমাকে এখানে লিখতে হবে। সাপোজ এখানে আছে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা,
টিফিন ভাতা, আরও অনেক অনেক ধরনের উপার্জন থাকতে পারে। তো আমি যেহেতু মার্ক করে রেখেছি যে 5টা উপার্জন লিখব, তো আমি এখানে 4টা উপার্জন লিখেছি এবং এই ঘরে লিখব মোট বেতন। অর্থাৎ এই মূল বেতন থেকে শুরু করে যতগুলো উপার্জন আছে এই পর্যন্ত আমি যোগ করে যোগফলটা মোট বেতনের ঘরে লিখব। আচ্ছা, এবার কর্তনগুলো লিখি। ধরেন এখানে আছে কল্যাণ তহবিল, তারপর আয়কর, তারপর ভবিষ্যৎ তহবিল, তারপর যৌথ বিনিময় দান, অর্থাৎ দান বা তহবিল এই জাতীয় শব্দগুলো থাকলে আমাকে বুঝতে হবে যে এগুলো কর্তন, আর ভাতা এগুলো থাকলে আমাকে বুঝতে হবে উপার্জন। তো এখানে লিখবো আমি মোট কর্তন। মোট কর্তনটা কিভাবে হলো, এই যে যে কর্তনগুলো আছে এই কর্তনগুলো সব যোগ করে এখানে মোট কর্তনের ঘরে লিখবো। এবার আসা যাক এই নিট প্রদেয় বেতন, এই ঘরটায় কিভাবে টাকাটা আসবে সেটা আমরা একটু শিখবো। আমি প্রথমেই বলেছিলাম নিট বেতন সমান সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন। এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মোট বেতন, এই মোট বেতন থেকে এই মোট কর্তন বিয়োগ দেব, দিলে যে অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমাকে এই নিট প্রদেয় বেতনের ঘরে বসাতে হবে। তো এইভাবে প্রশ্ন থেকে এই তথ্যগুলো নিয়ে বেতন বিবরণী আমরা প্রস্তুত করব। আচ্ছা, তারপরে আমি যে কাজটা করব, আমি চাইলে উপরে বর্ধিত অংশ এভাবে একটা বক্সের মধ্যে আটকে দিতে পারি, অনুরূপভাবে আবার নিচে আমি বর্ধিত অংশ এভাবে ছেড়ে দেবো এবং এখানে লিখব স্বাক্ষর, যেমন প্রস্তুতকারক, তারপর যাচাইকারী, হিসাব রক্ষক, ক্যাশিয়ার, তো এটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে আমার এখানে স্বাক্ষর আর কি, প্রস্তুতকারক, যাচাইকারী, হিসাব রক্ষক, ক্যাশিয়ার আর অন্যান্য যারা আছে তাদের। আর এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রতিষ্ঠানের নাম, এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে সাল, আগে লিখতে হবে বিভাগ, সাল, আর এখানে লিখব মাস। আশা করি আপনারা বেতন বিবরণী ছকটি বুঝতে পেরেছেন। মজুরি বিবরণী ছক হলো সেম একই, জাস্ট এখানে শুধু কর্মচারীর নাম না হয়ে শ্রমিকের নাম হবে, আর ওভার টাইম থাকলে সেটা উপার্জনের ঘরে আসবে। তো আমি আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, আমাকে মাথায় রাখতে হবে কি যে উপার্জন কোনগুলো সেগুলো আমাকে চিনতে হবে, কর্তন কোনগুলো সেইগুলো আমাকে চিনতে হবে। যদি আমি উপার্জন এবং কর্তন যথাযথভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি এই বেতন বিবরণী বা মজুরি বিবরণী ভালো মতো করতে পারবো। কিন্তু আমি যদি এগুলো আইডেন্টিফাই না করতে পারি তাহলে এই
বেতন বিবরণী বা মজুরি বিবরণী করাটা আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তা আমার সাজেশন হচ্ছে আপনাদেরকে যে এই ব্যাপারগুলো আপনারা একটু ভালো মতো দেখেন যে কোনগুলো উপার্জন কোনগুলো কর্তন। যদি সেইটা ভালো মতো আইডেন্টিফাই আপনি করতে পারেন তো অবশ্যই এই অঙ্কটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তো তো আমি আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে মনে করে দিয়েছি যে আমি উপার্জনগুলো চিনব কিভাবে। যে সমস্ত শব্দগুলো শেষে তহবিল এই কথাটা লেখা থাকবে সেটাকে আমরা কি বলবো? কর্তন। যে সমস্ত হিসাবগুলো শেষে দান কথাটা লেখা থাকবে সেগুলোকে আমরা কি বলবো? কর্তন। আর ভাতা, মূল বেতন এগুলো প্রতিষ্ঠানের জন্য কি? উপার্জন। তাহলে যদি কোনো হিসাবের সাথে ভাতা কথা লেখা থাকে সেটা চোখ বন্ধ করে কি হবে? উপার্জন। তো একটা বিষয় নিয়ে অনেক কনফিউজ থাকে সবারই, সেটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, তহবিলের ইংলিশ শব্দ হচ্ছে ফান্ড। তাহলে ফান্ড থাকলেও কি হবে? সেটা কর্তনে যাবে। তো প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমি একটু কথা বলি। যদি অঙ্কে বলা থাকে যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, আবারও বলতেছি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান, তাহলে সেটা উপার্জন। কেন? কারণ নিয়োগকর্তা দান করছে, এতে প্রতিষ্ঠানের কর্মচারী বা শ্রমিকের বেতন কেটে নেওয়া হয়নি। শ্রমিক বা কর্মচারীর বেতনের সাথে সেটা অ্যাড করা হয়েছে। কেন? কারণ নিয়োগকর্তা দিয়েছে। তাহলে মনে রাখতে হবে প্রভিডেন্ট ফান্ডে যদি নিয়োগকর্তা দান করে সেটা উপার্জন। আর যদি প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান বলা থাকে তাহলে তো ইজি। কর্মীর দান মানে কি? কর্মচারী দান করছে, তার মানে এটা কর্তন, কেটে নেওয়া হবে। তাহলে আমরা আবারও বলতেছি আমি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান এটা হবে উপার্জন। আর প্রভিডেন্ট ফান্ডে কর্মচারীর দান বা শ্রমিকের দান সেটা কি হবে? কর্তন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।